হ্যালো বাচ্চারা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিশোর, কেবিডিতে আবার তোমাদের স্বাগত। আজ আমরা খুব একটা গুরুত্বপূর্ণ মাধ্যমিকের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তার নাম হচ্ছে আলো, যেখানে ছাত্র ছাত্রীদের বাচ্চাদের সবথেকে বেশি প্রবলেমের জায়গা তৈরি হয়। কারণ প্রচুর ছবি আছে, অঙ্ক রয়েছে, থিওরি আছে, ডেরিভেশনস আছে, প্রচুর কিছু আছে। তাই জন্য এই চ্যাপ্টারটা অনেকেরই ডিমান্ড ছিল এবং সেটা আমরা আস্তে আস্তে কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, আশা করি গ্যাসের আচরণ চ্যাপ্টারের অসংখ্য কোশ্চেন, প্র্যাকটিস, থিওরি কমপ্লিট করার পর সবাই আশা করে দেখে নিয়েছে। তারপর আমরা আলোতে ঢুকছি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। প্রত্যেকটা কনসেপ্ট থিওরিটিক্যালি ভালো করে বুঝবে, খাতা পেনে লিখে নেবে, তারপরেও যদি প্রবলেম হয় কমেন্ট বক্স খোলা আছে। ওকে, ঠিক আছে, আজ শুরু করছি আমাদের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তার নাম হচ্ছে কি? আলো। ওকে, আলোর কনসেপ্টটা দিকে আমরা যদি তাকাই তাহলে সেক্ষেত্রে কি পাবো? লক্ষ্য করো, লক্ষ্য করো, দেখো আলোতে আলোর যে অংশটাই আমরা প্রথমে শুরু করব সেটা হচ্ছে দর্পণ। আলো কাকে বলে? আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শন অনুভূতি সৃষ্টি করে। এগুলো ছোটবেলার কোশ্চেন ছিল, 7-এ ছিল, 8-এ ছিল, 9-এ ছিল, এবার 10-এ। তুমি দেখেছো প্রত্যেকটা ক্লাসে আস্তে আস্তে আলোর যে ধরনটা আছে বোঝবার, তার কিছু কনসেপ্ট আস্তে আস্তে বাড়তে চলেছিল। এবং এখানে গিয়ে আলো জিনিসটা দিয়ে এটা বোঝাতে আছে যে আলোর ধর্মসমূহ এবং তাকে কোথায় কোথায় কাজে লাগানো হয় এই চ্যাপ্টারে। ফার্স্টে তাই জন্য আমাদের কনসেপ্টে আছে দর্পণ। আলোকীয় যন্ত্রাবলীর মধ্যে দর্পণ রয়েছে। ঠিক আছে, তো আলোকীয় যন্ত্রাবলীর মধ্যে দর্পণ বুঝবো, তারপরে লেন্স বুঝবো, তারপরে প্রিজম বুঝবো, চ্যাপ্টার শেষ করব। ওকে, সবার আগে বুঝে না একটুখানি কি আছে। সবার ফার্স্টে রয়েছে আমাদের দর্পণ। ওকে, দর্পণটা একটু হালকা করে বুঝে নি কি বলতে চাইছে। দেখো দর্পণ, দর্পণটা কি? দেখো দর্পণ, যার ইংরেজি পরিভাষাতে যাকে বলা হয় কি? মিরর। যাকে কি বলা হয়? মিরর। ওকে, কনসেপ্টটা বোঝো। মিরর বা দর্পণ কি বোঝায়? দেখো মিরর বা দর্পণের ক্ষেত্রে কনসেপ্টটা এখানে আছে যে দর্পণ হলো এক প্রকার আলোকীয় যন্ত্রাবলী, এক প্রকার আলোকীয় যন্ত্রাবলী যার একটি তলে আলোর প্রতিফলন ঘটে। কোন ধর্ম? প্রতিফলন, ইম্পর্টেন্ট পার্ট। প্রতিফলন ঘটে এবং অপর তলে দর্পণ হলো এক প্রকার আলোকীয় যন্ত্রাবলী যার একটি তলে আলোর প্রতিফলন ঘটে এবং অপর তলে প্রলেপিত থাকে। তো প্রলেপিত কেন থাকে? কারণ আলোর যদি কোনো আমরা একটা পার্ট নিই, কোনো একটা যন্ত্রাবলীর, তার পেছনের তল যদি আমরা প্রলেপ না দিই, তাহলে এখান দিয়ে যে রশ্মিটা যাবে, রশ্মিটা তো একে ভেদ করে বাইরে বেরিয়ে চলে যাবে, তো প্রতিফলন হবে না। তাই প্রতিফলিত হয়ে যাতে আবার ফিরে আসতে পারে, তাই জন্য আমাদের একটা ভাগ সম্পূর্ণভাবে কি দরকার? প্রলেপিত করবার দরকার। তাই দর্পণের ক্ষেত্রে এই কেসটাই ঘটে যে দর্পণ হলো এক প্রকার আলোকীয় যন্ত্রাবলী যার একটি তলে আলোর প্রতিফলন ঘটে এবং অপর তলে প্রলেপিত থাকে। এবার গল্পটা কি? দর্পণের প্রকারভেদ যদি দেখি, দেখো দর্পণের প্রকারভেদের আন্ডারে যাচ্ছি, লিখে নেবে এই পাঠটা। প্রথমত দর্পণের প্রকারভেদ। দর্পণকে আমরা সাধারণভাবে দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে কি বলা হয়? সমতল দর্পণ, যাকে নিয়ে আমাদের আলোচনা তেমন নেই। সমতল দর্পণ যাকে বলে প্লেন মিরর। কি বলা হয়? প্লেন মিরর।
বক্রতা ব্যাসার্ধের কত? বক্রতা ব্যাসার্ধ ইনফিনিটি, মানে এই যে ব্যাসার্ধটা, আমরা জানি কি বিশাল বড় গোলকের একটা ছোট্ট পার্ট কি হয়? সমতল হয়। গোলক বলেছে কিন্তু, ঠিক আছে? একটা ফুটবলে একটা উপর থেকে একটা কালো অংশ তুলে নাও, কেমন দেখতে লাগবে? সমতল লাগবে। তো বিশাল বড় গোলকের তাহলে সমতল দর্পণ ইঞ্জিনের যদি এত বড় সাইজ হয়, তাহলে এই ছোট্ট পার্টটা যদি এত বড় হয়, তাহলে পুরো গোলটা নিশ্চয়ই অনেক বড়। তাহলে তার যে ব্যাসার্ধটা থাকবে সেই ব্যাসার্ধটা অনেকটাই বড় হয়। তাই আমরা ফিজিক্সের ভাষায় তার মানটা কত ধরি? ইনফিনিটি, সমতল দর্পণের ক্ষেত্রে। আর একটা রয়েছে আমাদের, সেটা কি? গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ গোলীয় দর্পণ বা স্ফেরিক্যাল মিরর। গোলীয় দর্পণ বা স্ফেরিক্যাল মিরর, এই গোলীয় দর্পণের ক্ষেত্রে একে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় কি? অবতল দর্পণ। অবতল দর্পণ বা কনকেভ মিরর। আরেকটাকে বলা হয় কি? উত্তল দর্পণ। উত্তল দর্পণ বা কনভেক্স মিরর। বুঝতে আশা করি। তাহলে গোলীয় দর্পণে আবার দুটো ভাগ, একটাকে বলে অবতল দর্পণ, একটাকে বলা হয় কি? উত্তল দর্পণ। তাহলে এই অবতল দর্পণ অথবা উত্তল দর্পণ সম্পর্কিত আমাদের এখন বিশেষ আলোচনা চলবে। কোনটা কিরকম দেখতে, কেমন ভাবে দেখতে, একটু বুঝে নি আস্তে আস্তে। মনে রাখবে অবতল মানে কি? নিচু তল, এটা মনে রাখবে। তাহলে ব্যবহার করব যে তলটা, সেই তলটা কেমন হবে? নিচু। আর উত্তল মানে কি? এর একটা, এই তলে একটা উৎকেন্দ্রতা রয়েছে। আমরা যেটা ব্যবহার করব, কোন সাইডটা করব? উঁচু তলটাকে ব্যবহার করব এখানে। তাহলে মনে রাখবার সুবিধার জন্য কি, অবতল মানে নিচু তল, আর উত্তল মানে কি? উঁচু তল, যেটাকে আমরা ব্যবহার করব। এর নিচু তলকে ব্যবহার করবো, এর উঁচু তলকে ব্যবহার করব। ঠিক আছে? ওকে, কনসেপ্টটা বুঝি আমরা আস্তে আস্তে। ছোট্ট করে দেখো, প্রথমে যদি বলি, সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা কি? গোলীয় দর্পণ বা গোলীয় দর্পণটা আসলে কি জিনিস। ধরো আস্তে আস্তে বোঝো। ধরো এই ধরো একটা কোনো গোলীয় দর্পণ আছে, কি নাম বললাম একে? গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ বা স্ফেরিক্যাল মিরর আছে। পুরোটা একটা কি? কাঁচের একটা গ্লোবের মতো রয়েছে। ঠিক আছে? এবার এর কতগুলো জিনিস আমাকে জানতে হবে। কি কি জিনিস? সবার আগে বোঝো। এর দুটো বিপরীত দিকের বিন্দু ধরে নেব, এবং সেই বিন্দুটাকে যদি একটা সরলরেখা দ্বারা আমরা যোগ করে দিই, তাহলে সেই সরলরেখার কেন্দ্রবিন্দু যেটা আছে, সেই কেন্দ্রবিন্দুকে আমরা বলবো কি? মেরু। কি নাম দেব? মেরু, যার ইংরেজি অর্থ পোল। ঠিক আছে? আচ্ছা, কি নাম বললাম? সরি, এটা মেরু নয়, এটাকে বলা হয় কি? বক্রতা কেন্দ্র। কি নাম বলে? বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র। ওকে, তাহলে স্যার মেরুগুলো কোনটাকে বলে? যেটা মেরু লিখছিলেন, এই যে পয়েন্টগুলো যেগুলো আছে না, এই দুপাশে ছোট্ট ছোট্ট যে পয়েন্টগুলো, এদেরকে বলা হয় পোল বা মেরু। তাই তো হওয়ার কথা না? আমরা উত্তর মেরু, দক্ষিণ মেরু বলি, গোলকের উপর আর নিচের তল। ঠিক আছে? তেমনই এদেরকে আমরা কি বলি? পোল বা মেরু। আচ্ছা স্যার, তাহলে এই যে বক্রতা কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, তাকে তো আমরা নিশ্চয়ই ব্যাসার্ধ বলবেন। বলে অবভিয়াসলি তাই বলবো, কিন্তু একে বিশেষভাবে বলা হয় কি? বক্রতা ব্যাসার্ধ। কি নাম? বক্রতা ব্যাসার্ধ। বুঝতে পেরেছো বিষয়টা? ওকে। আর স্যার, তাহলে লম্বা যে ব্যাসটা আপনি এঁকেছেন, সে ব্যাসটার নাম কি? অর্থাৎ আপনি যদি এটাকে এ বলেন, এটাকে যদি বি বলেন, আর যদি ও বলেন, তাহলে এ বি কে ডাইরেক্টলি কি বলবেন? এ বি কে বলা হয় কি? প্রধান অক্ষ। কি বলা হয়? প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। বুঝতে পেরেছো বিষয়টা?
আর যদি আমরা এটাকে একটু আলাদাভাবে আঁকি, ধরো গোলীয় দর্পণকে মাঝখান দিয়ে কেটে দিলাম, কি বললাম, গোলীয় দর্পণকে মাঝখান দিয়ে কেটে দিলাম, তাহলে কেমন দেখতে হবে অনেকটা। তাহলে গোলীয় দর্পণটাকে যদি মাঝখান দিয়ে কেটে দিই তাহলে একটা পাবো কি এরকম তল, মাঝখান দিয়ে কেটে দিয়েছি কিন্তু, হ্যাঁ, বাটির মতো দেখতে হয়েছে। আর একটা তল কেমন দেখতে পাবো, এরকম তল। ঠিক কেমন, তাই না, একটা ওই সাইড একটা এই সাইড। তাহলে এই যে তলগুলো, এই তলগুলোর যদি বলি আমরা বাইরের অংশটা কি করলাম, প্রলেপ দিয়ে দিলাম, কি করলাম, বাইরের অংশটা প্রলেপিত করলাম। তাহলে ব্যবহার করবো কি, ভেতরের অংশটা, ব্যবহার করবো কি, ভেতরের অংশটা। আর এর যদি বলি ভেতরের অংশ যে পার্টটা রয়েছে, ভেতরের প্রত্যেকটা পুরোটা অংশকে আমরা কি করলাম, প্রলেপ দিয়ে দিলাম। তাহলে ব্যবহার করব কোন তলটা, এইটা। তাহলে আমরা বাইরের উঁচু তলটাকে যদি ব্যবহার করি তাহলে আমরা তাকে কি বলবো, উত্তল বা কনভেক্স। আর যদি ভেতরের নিচু তলটাকে ব্যবহার করি তাকে আমরা কি বলবো, অবতল বা কনকেভ। এর শর্টকাটে ছবিটাকে কেমন ভাবে আঁকা হয় নর্মালে বুঝে নাও। তাই জন্য লেখে কেমন ভাবে ছবি আঁকার একটা ধরন আছে, ইম্পর্টেন্স আছে। কিরকম ভাবে, ধরো আমি যদি এরকম ছবি আঁকি এবং তার বাইরের অংশ, এটা কি বোঝায়, প্রলেপিত করা। যদি বাইরের অংশটাকে এভাবে প্রলেপিত করে দিই তাহলে ভেতরের অংশ বা নিচু তলটাকে ব্যবহার করছি, একে আমরা বলবো কি, কনকেভ বা অবতল। আর যদি আমরা এই ভেতরের তলটাকে প্রলেপ দিয়ে দিই তাহলে ব্যবহার করছে কোনটা, বাইরের উঁচু তলটাকে, একে নাম বলা হচ্ছে উত্তল। বুঝলে বিষয়টা, কনসেপ্টটা ক্লিয়ার? ওকে, আমরা তাহলে এখন থেকে অবতল আর উত্তলকে ঠিক এইভাবেই দেখানোর চেষ্টা করব। উঁচু তল ব্যবহার করলে উত্তল আর নিচু তল ব্যবহার করলে অবতল। ক্লিয়ার কনসেপ্টটা? আর ঠিক তেমনই এই যে লম্বা লম্বি যে দাগটা আছে না, এই লম্বা লম্বি যে দাগটা যদি একদম এই বরাবর যদি একটা ব্যাস টেনে দিই তাহলে এই ব্যাসটাকে কি বলবো আমরা, এই ব্যাসের একটা নাম আছে, একে বলা হয় কি, রৈখিক উন্মেষ। কি নাম বলবো, রৈখিক উন্মেষ বা লিনিয়ার অ্যাপারচার। কি বলবো, লিনিয়ার অ্যাপারচার। তাহলে কনসেপ্টটা আশা করি এখনো পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তাহলে কোনো গোল আছে, গোলীয় দর্পণ, কাঁচের তৈরি গ্লোব, ফাঁপা, মাঝখান দিয়ে কেটে দিয়েছি, দুদিকটা দুটো অনেকটা বলের মতো হয়েছে। যদি বাইরের দিকটা প্রলেপ দিই অর্থাৎ উঁচু তলটা প্রলেপ দিই তাহলে নিচু তল ব্যবহার করবো, তাহলে সেটা হবে অবতল। আর যদি ভেতরের দিকটা প্রলেপ দিই তাহলে বাইরে উঁচু তলটা ব্যবহার করবো, তাকে আমরা কি বলবো, উত্তল। তার যে ছবিটা কেমন দেখতে হবে ঠিক এমনই দেখতে হবে নর্মালি। ক্লিয়ার কনসেপ্ট? ওকে, পরেরটা যাও। ঠিক তেমনই কয়েকটা কেস বোঝাও ঠান্ডা মাথায়। দেখো, যদি এবার এই যে গোলীয় দর্পণ যেটা আঁকছি আমরা এটাই আঁকি অথবা এটাই আঁকি, তাহলে তার কি রয়েছে, আমি বললাম কি বাইরেরটা এটা প্রলেপ দেওয়া আছে আর এটার ভেতরেরটা প্রলেপ দেওয়া আছে। তার মানে আমরা আলোচনা করছি একটা কাকে নিয়ে, অবতল আর একটা উত্তল দর্পণকে নিয়ে আলোচনা করছি। তাহলে এর ঠিক মাঝের যে দাগগুলো আছে তাদেরকে আমরা বলবো কি, প্রধান অক্ষ। তাহলে আমি বললাম এই যে ছোট্ট যে দাগটা আছে ডটের লাইনটা, তাকে আমরা বলছি কি, লিনিয়ার অ্যাপারচার বা রৈখিক উন্মেষ। কি নাম বললাম, লিনিয়ার অ্যাপারচার বা রৈখিক উন্মেষ। এর ক্ষেত্রটাই একই জিনিস, কি নাম, রৈখিক উন্মেষ, দুজনের ক্ষেত্রে। কিন্তু যদি আমরা বলি অবতল হোক অথবা উত্তল যাই হোক না কেন, এর যে অংশটা রয়েছে এর যদি বলি আমরা বাইরের অংশটা প্রলেপ দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি এর দুটো প্রান্ত যদি পরস্পর যুক্ত করি, কোথায় যুক্ত করব, বক্রতা কেন্দ্রে। কোথায় যুক্ত করব, বক্রতা কেন্দ্রে বা সেন্টার অফ কার্ভেচারে। তাহলে এরা মাঝখানে যে কোণটা তৈরি করছে না, এটা এই কোণটার মানটাকে আমরা কি বলবো, কৌণিক উন্মেষ। কি নাম বলবো, কৌণিক উন্মেষ বা অ্যাঙ্গুলার অ্যাপারচার বা অ্যাঙ্গুলার অ্যাপারচার। তো কৌণিক উন্মেষ বা রৈখিক উন্মেষ মোটামুটি বড় হলে আমরা বলতে পারি দর্পণের সাইজটা একটু বড়।
তাই না? তাহলে অনেকটা অঞ্চল জুড়ে কি হবে, সেখানে রিফ্লেকশনটাকে দেখা যেতে পারে। তাহলে বোঝা গেল বিষয়টা। তাহলে ইনিশিয়াল যে কনসেপ্ট গুলো সেইগুলো আগে ভালো করে ক্লিয়ার করো, তবেই গিয়ে টোটাল চ্যাপ্টারটা আলোটা ইজি লাগবে। তো দর্পণের পরিচয় সম্পর্কে আশা করি আমরা বুঝতে পেরেছি, বোঝাতে পেরেছি প্রত্যেককে। গুড। এরপরে আস্তে আস্তে কতগুলো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি। কি কি নিয়ে বোঝাও। দেখো, এরপর দর্পণের মধ্যে পরের পয়েন্টটা রয়েছে মুখ্য ফোকাস। কি নাম বললাম? মুখ্য ফোকাস। একটু বুঝে নি, বা প্রিন্সিপাল ফোকাস। ঠিক আছে, মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। প্রিন্সিপাল কথার অর্থ কি? প্রধান। তাহলে প্রধান অক্ষের উপর যেটা তৈরি হবে তাদেরই বলবো কি মুখ্য বা প্রিন্সিপাল। আর প্রধান অক্ষ বাদ দিয়ে অন্য জায়গায় তৈরি হলে সেটাকে নিশ্চয় মুখ্য বা প্রিন্সিপাল বলবো না। শিওর, এটাকে মনে রাখবো। ঠিক আছে, প্রথম অক্ষ আমরা একটু বুঝে নিই যে মুখ্য ফোকাস। কি নাম? মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। প্রিন্সিপাল ফোকাস কি বলছে ভালো করে শুনবে, বুঝবে প্রত্যেকটা পার্ট। আচ্ছা, প্রিন্সিপাল ফোকাস বা মুখ্য ফোকাস এটা কি? যদি যদি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আগত আলোক রশ্মি গুচ্ছ, সমান্তরাল ভাবে আগত আলোক রশ্মি গুচ্ছ, আলোক রশ্মি গুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পরে প্রধান অক্ষের উপর, এটা খুব ইম্পর্টেন্ট, নাহলে আমরা বলতেই পারবো না। প্রধান অক্ষের উপর কোন নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে, কোন নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে সেই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় মুখ্য ফোকাস। কি নাম বলা হয়? মুখ্য ফোকাস। পুরো মাথার মধ্যে ঢুকিয়ে নাও। কি? যদি প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মি গুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর কোন নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, তাহলে সেই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় কি? মুখ্য ফোকাস। কেসটা কি স্যার? একটু বুঝি ভালো করে। সংখ্যাটা লিখে নেবে, ছবিটা আমরা বুঝে নিচ্ছি কেমন ভাবে হবে, ভালো করে বোঝাও। ধরো তোমার সামনে একটা অবতল দর্পণকে দিয়ে দেওয়া হয়েছে, একটু বড় করে আঁকি। তোমার সামনে একটা অবতল দর্পণকে দিয়ে দেওয়া হয়েছে। অবতল কি করে বুঝবে? কারণ বাইরের অংশটা প্রলেপিত। ওকে, এবার প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা? এটা। এবার প্রধান অক্ষের সমান্তরালে কিছু রশ্মি গিয়েছে, এই রশ্মিগুলোর নাম নিয়ে আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, একটু বিশেষ নাম আলোচনা করব। এবার দর্পণ দ্বারা কি করে প্রতিফলন হবে? এবার দর্পণ দ্বারা প্রতিফলনের পর এখানে যদি ছবিতে তুমি অ্যারো না দাও না, তাহলে কিন্তু নাম্বারেও অ্যাড হয়ে যাবে। তাই সেক্ষেত্রে কি আছে? যে নির্দিষ্ট বিন্দুতে প্রধান অক্ষের উপর মিলিত হচ্ছে সেই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলছি কি? প্রিন্সিপাল ফোকাস বা এফ। কনসেপ্টটা ক্লিয়ার করবে, ভালো করে মাথায় ঢুকলো বিষয়টা কি বলতে আছি। তাহলে কি বললাম? প্রধান অক্ষের উপর কোনো নির্দিষ্ট বিন্দুতে যদি মিলিত হয় সেটা হবে মুখ্য ফোকাস। আর যদি স্যার আপনি অবতল না নিয়ে যদি উত্তল নিতেন তাহলে কেসটা কি হতো দেখিনি। উত্তল নিলে কি কেস হতো? উত্তল কি করে বুঝবো? ভেতরটা প্রলেপ দিয়া। তুমি দর্পণ আগলে আর প্রলেপ দিলে না, তাহলে কিন্তু সেটা উত্তল বা অবতল কিছু হবে না, নাম্বার কিন্তু কাটা যাবে নর্মালি। এটা বুঝে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আস্তে আস্তে বুঝি। এটা এখন ক্লাস 10 চলছে, অবশ্যই এরপরে 12 হবে, চিন্তা কোনো বিষয় নেই। 11, 12 সবই হবে, ঠিক আছে? অনেকে কোশ্চেন করছে স্যার 11, 12 কবে হবে? ঠিক হবে, আস্তে আস্তে হবে। 10 হচ্ছে, 11 হবে,
বা 12 হবে, ঠিক আছে? 10-12 এর দিকে বেশি ফোকাস দিতে হবে, তারপর 11 অবভিয়াসলি আছে। তাই সেক্ষেত্রে কি কেস হবে শোনো, এক্ষেত্রেও তাই, অনেকটা ওই রকমই। প্রধান অক্ষে কি করবে, সমান্তরাল ভাবে আলো রশ্মি আসবে, নর্মাল বিষয়, আসাটা কোনো ব্যাপার না, ফ্যাক্ট এলো। কিন্তু দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রতিফলন হবে, প্রতিফলনের পর কি করবে, ওরা তো আর ভিতরে যেতে পারছে না, তো কি করবে, ফিরে যাবে একই অ্যাঙ্গেলে, নিয়ম তো তাই। একই অ্যাঙ্গেল স্যার বলতে কি বোঝাতে চাইছেন, আমি একটু বোঝাই বিষয়টা। দেখো, যদি আমি কোনো মতে এখান দিয়ে একটা লম্ব অঙ্কন করলাম, তাহলে এখানকার যে কোণ আর এখানকার যে কোণ দুটো তো সমান হবে। স্যার দর্পণে লম্বটা কিভাবে অঙ্কন করছে একটু বলুন। যে কোনো বৃত্তের ব্যাসার্ধ, কি বললাম, যে কোনো বৃত্তের ব্যাসার্ধ তার মাথায় রাখবে তলের সঙ্গে সর্বদা কি কত কোণ তৈরি করে, 90 ডিগ্রি কোণ তৈরি করে। কত, 90 ডিগ্রি। তাই জন্য ব্যাসার্ধ যেটা হবে সেটাই গোলীয় দর্পণের ক্ষেত্রে কিন্তু অভিলম্ব হবে। তাই জন্য এর গোলকের কেন্দ্র কোন দিকে, এইটা, তাহলে এইটা হবে কি এ বরাবর ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা হবে কি লম্ব। এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তাই, সবার ক্ষেত্রে। তাই দর্পণে লম্ব আঁকা বহুত বড় কঠিন কিছু না, যেটা ব্যাসার্ধ আছে গোলীয় তলে, যে কোনো দর্পণ বলছে না, গোলীয় তলের ক্ষেত্রে তাই নিয়ম, তার ব্যাসার্ধ বা কেন্দ্র দিক বরাবর ডটের লাইন দিয়ে তো সেটা লম্ব হয়ে যাবে। ওকে, তাহলে সেক্ষেত্রে যাই হোক না কেন, তাহলে দর্পণে কি হচ্ছে, প্রতিফলনের পর বেরিয়ে যাচ্ছে, দর্পণে কি হচ্ছে, প্রতিফলনের পর বেরিয়ে যাচ্ছে। হয়েছে? তাহলে সেক্ষেত্রে আমাদের মাথার মধ্যে এটা রাখতে হবে, তাহলে এই প্রত্যেকটা পয়েন্টগুলোকে যদি আমরা মিলিয়ে দিই, প্রত্যেকটা পয়েন্টগুলোকে, এই যে ছোট্ট ছোট্ট পয়েন্ট, তাহলে আমি যদি ভাবি এখানে যদি চোখ রাখি মনে হবে কোথা থেকে আসছে, তাহলে এখান থেকে আসছে, কখনো চোখ ভাববে না এখান থেকে গিয়ে ধাক্কা খেয়ে এখানে যাচ্ছে। তো এই প্রত্যেকটা বিন্দুগুলোকে যদি যুক্ত করে দেওয়া হয়, তাহলে যে বিন্দুতে গিয়ে এরা পরস্পর যুক্ত হচ্ছে, মানে প্রতিশ্রিত হচ্ছে বলে মনে হচ্ছে, সেই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলবো কি, ওই দর্পণের মুখ্য প্রকাশ। এটা যেমন অবতল দর্পণের মুখ্য প্রকাশ, আর ওটা উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য প্রকাশ। লক্ষ্য করে দেখো, দুটো দিক কিন্তু দুটো বিপরীত দিক বরাবর রয়েছে। কনসেপ্টটা ক্লিয়ার? মাথায় রাখতে হবে, এটার দিক মুখ্য প্রকাশ এইদিকে, ওটার দিক মুখ্য প্রকাশ ওইদিকে। মাথায় কিভাবে রাখবে, কিচ্ছু না, শুধু লক্ষ্য করো গোলটার কেন্দ্র যেদিকে, সেই কেন্দ্রের দিক বরাবর ফোকাস তৈরি হচ্ছে, কেন্দ্রের দিক বরাবর কি হচ্ছে, ফোকাস তৈরি হচ্ছে। ওর গোলটা কোন দিকে হবে, ওই বরাবর হবে, তো ওর কেন্দ্রের দিকে অর্থাৎ ওই ভেতরের দিক বরাবর সবসময় প্রকাশ তৈরি হবে, এক্ষেত্রেও তাই। ক্লিয়ার কনসেপ্টটা? ওকে, এটা হচ্ছে কি মুখ্য প্রকাশ। তাহলে স্যার যে কোনো রশ্মির ক্ষেত্রে কি এটা হবে, উত্তর হলো না, যে কোনো রশ্মির ক্ষেত্রে এটা সম্ভবই না। তাই জন্য রশ্মির ভাগ আছে, প্রকারভেদ আছে, সেই প্রকারভেদগুলো আমরা এবার জানবো। রশ্মিকে সাধারণভাবে দুই ভাগে ভাগ করা যায়, তাহলে কি বলবো, rays are divided into two parts, তাই না? তাহলে রশ্মিকে সর্বদা এক্ষেত্রে দুটি ভাগে ভাগ করা যায়। ছবি আঁকবার জন্য, হ্যাঁ, দুটি ভাগে ভাগ করা যায়, এ মাথায় রাখতে হবে। কি কি স্যার? একটাকে বলা হয় উপাক্ষীয় রশ্মি। কি নাম? উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি স্যার কোনগুলো, একটু মাথায় রাখতে হবে। যে রশ্মিগুলো দর্পণের প্রধান অক্ষের খুব কাছ দিয়ে যায়, তাদেরকে উপাক্ষীয় রশ্মি বলে। তাই দর্পণের খুব কাছ দিয়ে যদি যায় তাদেরকে আমরা কি নাম বলবো, উপাক্ষীয় রশ্মি। ক্লিয়ার কনসেপ্টটা? ওকে। আর যেগুলো একটু দূর দিয়ে যায় তাদেরকে নাম দেওয়া হয় কি, প্রান্তীয় রশ্মি। প্রান্তীয় রশ্মি কেসটা কি, যে রশ্মিগুলি দর্পণের প্রান্তগামী
তাদেরকে প্রান্তীয় রশ্মি বলা হয়। কি বলা হয়? প্রান্তীয় রশ্মি। তাহলে যে রশ্মিগুলো দর্পণের প্রান্ত দিক বরাবর যাচ্ছে তাদেরকে আমরা কি বলবো? প্রান্তীয় রশ্মি। মানে আমরা যদি এই কোনো ছবি আঁকি, এই দেবো না, এইভাবে ধরো এই কোনো ছবি আঁকলাম, সে যে দর্পণই হয় না কেন প্রধান অক্ষ, তাহলে যে রশ্মিগুলো খুব কাছ দিয়ে যাচ্ছে তাদেরকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি, আর যেগুলো প্রান্ত বিন্দু দিয়ে যাচ্ছে অনেক দূর দূর দিয়ে তাদেরকে আমরা কি বলবো? প্রান্তীয় রশ্মি। বুঝলো বিষয়টা, কনসেপ্ট? তাহলে স্যার আমাদের যে পরীক্ষায় বা ছবিগুলো যেগুলো রয়েছে তাহলে সেগুলো কোন রশ্মিগুলোকে কেন্দ্র করে? মনে রাখবে আমাদের সিলেবাসে যে কটা ছবি আছে সব কিন্তু উপাক্ষীয় রশ্মিগুলোকে কেন্দ্র করে। অর্থাৎ যদি বলতে চাই প্রধান অক্ষের কাছ দিয়ে যে রশ্মিগুলো গিয়েছে তাদেরকে নিয়ে সমস্ত ছবি আঁকা আছে। বুঝলো বিষয়টা কি বলতে চাইছি? ওকে, কনসেপ্টটা আস্তে আস্তে বোঝান নর্মালি কি বলতে চাইছে। আচ্ছা, যখন মুখ্য ফোকাস বললাম তাহলে গৌণ ফোকাস বা সেকেন্ডারি ফোকাসটা একটু বলে দিই। তাহলে গৌণ ফোকাস কোনগুলো? দেখো, গৌণ ফোকাস বা সেকেন্ডারি ফোকাস, সেকেন্ডারি ফোকাস কোনগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে। মুখ্য ফোকাস বা গৌণ ফোকাস কোনগুলো? তাহলে আমি প্রথমে বলেছি মুখ্য মানে সেটা যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর তৈরি হচ্ছে, আর গৌণ মানে সেটাই যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের বাইরে তৈরি হচ্ছে, তাই না? তাহলে একটু বুঝে নিই বিষয়টা কি। তাহলে যে সমস্ত রশ্মি সমূহ, কি বললাম, যে সমস্ত রশ্মি সমূহ, যে সমস্ত রশ্মি সমূহ দর্পণ দ্বারা, যে সমস্ত বলবার দরকার নেই, দেখো রশ্মি সমূহ দর্পণ দ্বারা, দর্পণ দ্বারা প্রতিফলনের পর, দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষ বাদ দিয়ে, কি অক্ষ? প্রধান অক্ষ বাদ দিয়ে অপর যে কোনো অবস্থানে মিলিত হলে, যে কোনো অবস্থানে মিলিত হলে সেই নির্দিষ্ট বিন্দুটিকে, সেই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় ওই দর্পণের গৌণ ফোকাস। ওই দর্পণে কি ফোকাস? গৌণ ফোকাস বা সেকেন্ডারি ফোকাস। মানে কি বলতে চাইলো স্যার একটু বুঝিয়ে দিন। ধরো এইগুলো বেশিরভাগই হয় প্রান্তীয় রশ্মিগুলোর জন্য। ধরো কোন একটা দর্পণ রয়েছে, এখানে আঁকলাম ছবিটা, কোন একটা কি আছে? দর্পণ রয়েছে। সেই দর্পণের ক্ষেত্রে ধরলাম কিছু রশ্মি আছে যেটা একদম কি প্রান্তবিন্দুগামী। এরা কি হয়েছে? দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর কোনো নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলো না। যদি প্রধান অক্ষের উপর কোনো নির্দিষ্ট বিন্দুতে মিলিত না হয় তাহলে সেটা মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস হতে পারে না। আর যদি প্রধান অক্ষ ব্যতীত অন্য জায়গায় মিলিত হয় তাদেরকে আমরা কি বলবো? গৌণ ফোকাস বা এফ ড্যাশ। আর এই গৌণ ফোকাসটা কিছু একটা কাল্পনিক তল যদি আমরা ধরে নিই, যে কাল্পনিক তলটা প্রধান অক্ষের সঙ্গে কেমন ভাবে রয়েছে? লম্ব হবে। প্রধান অক্ষ এই বরাবর রয়েছে, তার সাথে কি আছে? লম্ব হবে। তাই যে কাল্পনিক তলের উপর অবস্থান করছে, যে কাল্পনিক তল, সেই কাল্পনিক যে তলটা আছে তাকে বলা হচ্ছে কি? ফোকাস তল। কি নাম বলা হচ্ছে? ফোকাস তল। মাথার মধ্যে রাখতে হবে, এই তলটাকে কি বলা হচ্ছে? ফোকাস তল। তুলো মাথায়। তাহলে এই মুখ্য, এই গৌণ ফোকাসটা যে কাল্পনিক তলের উপরে, অবশ্যই তলটা কেমন ভাবে রয়েছে? লম্বভাবে অবস্থান করছে প্রধান অক্ষের সঙ্গে অবস্থিত, তাকে আমরা কি বলবো? ফোকাস তল। তার মানে গৌণ ফোকাসের উপরে, এখানে যদি গৌণ ফোকাস হয় তাহলে এর উপরে এই তলে যে কোনো বিন্দুতে প্রধান অক্ষের উপরে মুখ্য ফোকাস তৈরি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। বুঝলে বিষয়টা? কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে গৌণ ফোকাস বা
ফোকাস তল এই সম্পর্কে আমরা আইডিয়া সাধারণভাবে পেয়ে গেছি। তাহলে আমরা কি জানলাম? দর্পণ কাকে বলে, দর্পণের প্রকারভেদ কি, দর্পণ কত টাইপের হয়, তার মানে প্রকারভেদই অ্যাকচুয়ালি, এবং দর্পণে কিছু ধর্ম পড়েছে। একটাই দেখলাম কি, কিছু দর্পণ আলোরশ্মিগুলোকে এক জায়গায় মিলিত করে দেয়, অর্থাৎ মুখ্য প্রকাশ তৈরি করছে, আর একটা ছড়িয়ে দিচ্ছে, মনে হচ্ছে ওই বিন্দু থেকে প্রতিষ্ঠিত হয়ে আসছে আলো, বা তাহলে সেই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা কি বলছি নর্মালি মুখ্য প্রকাশ। আর যদি প্রধান অক্ষ বাদ দিয়ে অন্য কোনো জায়গায় মিলিত হয় তাহলে তাদেরকে বলবো গৌণ প্রকাশ। এছাড়াও রশ্মির প্রকারভেদ বললাম, কিছু আছে উপাক্ষীয় রশ্মি, কিছু আছে প্রান্তীয় রশ্মি। আমি বলেছি আমাদের যা যা জিনিসপত্র আছে আমাদের সিলেবাসে সবকিছুই কিন্তু অ্যাকচুয়ালি উপাক্ষীয় রশ্মির উপর ডিপেন্ড করে তৈরি আছে। কনসেপ্টটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ঠিক আছে, ওকে, পার্টটা দেখে নাও, ছোট্ট করে পার্টটা। এবার আমাদের আস্তে আস্তে এগোতে হবে, ঠিক আছে, বিষয়গুলো বুঝতে হবে, এগোতে হবে, কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। বুঝি আস্তে আস্তে। এবার দেখো, তোমাদেরকে বলা হচ্ছে কি যে দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব, আচ্ছা ফোকাস দূরত্ব কাকে বলে? ফোকাস থেকে মাথায় রাখবে, আমি লিখেও দিই এখানে, ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব বা যাকে আমরা বলি কি ফোকাল লেন্থ। কি নাম বলি? ফোকাল লেন্থ। তো মনে রাখবে দর্পণের ক্ষেত্রে যা দূরত্ব পরিমাপ করা হয় সব হচ্ছে কি মেরু থেকে। কোথা থেকে? মেরু থেকে। তাহলে আমরা সেটাই বলবো, যদি কোনো দর্পণ হয় তার যদি মুখ্য প্রকাশ এটা হয়ে থাকে, সে যে কোনো দর্পণই হতে পারে না, আর এটা যদি তার মেরু হয়ে থাকে, এটা মুখ্য প্রকাশ আর এটা মেরু, তাহলে মেরু থেকে মুখ্য প্রকাশের যে দূরত্ব তাকে আমরা কি বলবো? ফোকাস দূরত্ব স্মল এফ। ফোকাস দূরত্ব স্মল এফ। তাহলে মেরু থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে বলা হয় মুখ্য প্রকাশ দূরত্ব, বা সংক্ষেপে ফোকাস দূরত্ব। তাহলে আমাদের যা কিছু পরিমাপ করা হবে দর্পণের ক্ষেত্রে সব কিন্তু এই বিন্দুর উপর ভিত্তি করে তৈরি হবে, এটা মাথায় রাখতে হবে। এটা যেমন কি ফোকাস দূরত্ব, বক্রতা কেন্দ্র ছিল কোথা থেকে পরিমাপ করছি? মেরু থেকে। মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্বকে আমরা কি বলবো? বক্রতা ব্যাসার্ধ। কনসেপ্ট ক্লিয়ার? তাই যা কিছু পরিমাপ করবো সফলতার থেকে, পোল থেকে বা মেরু থেকে। তো আমাদের এবার খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আছে বা প্রমাণ আছে যে মুখ্য প্রকাশের সাথে বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক। ক্লিয়ার? দুটো দর্পণের ক্ষেত্রেই। আমরা একটু আস্তে আস্তে বুঝিনি কনসেপ্টটা কি। ঠিক আছে, দেখো মেরু থেকে ফোকাস দূরত্বের সাথে বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক। ফোকাস দূরত্বের সাথে বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক। বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক খুব ইম্পর্টেন্ট পার্ট। ওকে, একটু বুঝে নি কেসটা কি। দেখো আস্তে আস্তে বলি, প্রথমে অবতল দর্পণের জন্য করি, তারপর উত্তল দর্পণের জন্য করবো। ঠিক আছে, একটু বুঝি কেসগুলো কি আস্তে আস্তে। অবতল দর্পণ, অবতল দর্পণের ক্ষেত্রে ছবিটা কি, কনসেপ্টটা ক্লিয়ার করো, বোঝো। অবতল দর্পণ মানে কি? ছবিটা অনেকটা এরকম হবে, তাই না? যার বাইরের সাইডটা কি আছে? প্রলেপ দিয়ে আছে। কি আছে? প্রলেপ দিয়ে আছে। মাঝখান দিয়ে কি গিয়েছে? প্রধান অক্ষ। মাঝখান দিয়ে কি গিয়েছে? প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে কেসগুলো নিয়ে একটু আলোচনা করি ছোট্ট ছোট্ট পার্টে। ঠিক আছে, চলো কনসেপ্ট ক্লিয়ার করি। ধরো সবার আগে এবার ছবিটা দরকার নেই, নর্মালি আগেই হবে। দেখো, ধরো প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোরশ্মি গেল, আমরা পড়েছি, অলরেডি পড়লামই। প্রধান অক্ষের সমান্তরালে আলোরশ্মি গেল। আলোরশ্মিটা প্রতিফলনের পর কোথা দিয়ে যাবে? আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, আজকে পড়েছো, ফোকাস দিয়ে যাবে। কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে, এইটা তো স্যার মেরু নাকি? এইটাকে তো আমরা মেরু বলছি।
মেরু বলছে। আচ্ছা, তাহলে এইখান থেকে যে ডটের লাইন হবে সেই ডটের লাইনটাকে আপনি কি বলবেন? অভিলম্ব। আর অভিলম্ব আমি সবসময় বললাম কোথার থেকে পরিমাপ করা হয়? কেন্দ্র। অভিলম্ব কেমন ভাবে হয়? কেন্দ্রের দিক বরাবর একটা ডটের লাইন টেনে দাও, সেটা হয়ে যাবে অভিলম্ব। নিয়ম তো তাই। তাহলে এবার ব্যাপারটা কি হচ্ছে, মাথায় রাখতে হবে। প্রতিফলনের সূত্র আমরা সবাই জানি, সবাই পড়েছি প্রতিফলনের সূত্র। তাহলে মাথায় রাখতে হবে এটা যদি আপাতন কোণ হয় আই, তাহলে এটাও প্রতিফলন কোণ আই হবে। নিয়ম তো তাই বলছে। সিমিলারলি এখানে একটা জেড তৈরি করেছে, দেখেছো? তাহলে এটা যদি আই হয় তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা কত হবে? আই হবে। নিয়ম তো তাই। তাহলে আমি যদি এখন এখানে নাম দিই, এটা এ, এটা পি, এটা এফ আর এটা ও, প্রবলেম নেই তো কিছু? নাম দিয়েছি আমরা, প্রমাণ করতে হবে কেসটা। দেখো প্রথমত দেখো, আমরা আস্তে আস্তে বুঝি বা বোঝার চেষ্টা করি সম্পূর্ণরূপে। দেখো অ্যাঙ্গেল এ পি সি, হ্যাঁ লিখতে হবে, কিন্তু অবশ্যই লিখতে হবে। এখানে আমি লিখেও দিই সব জিনিসগুলো কিভাবে পরীক্ষায় নাম্বারটা তুলতে হবে, সেটা তো দরকার, তাই না? একটু বুঝে নাও কি লিখবো। যে এপি আলোক রশ্মি, কি নাম? এপি আলোক রশ্মি, আলোক রশ্মি অবতল দর্পণে, অবতল দর্পণের পি বিন্দুতে আপতিত হওয়ার পর, আপতিত হওয়ার পর প্রতিফলনের পর, প্রতিফলনের পর মুখ্য ফোকাস, কি নাম? মুখ্য ফোকাস এফ দিয়ে নির্গত হয়। মুখ্য ফোকাস এফ দিয়ে কি হয়? নির্গত হয়। এক্ষেত্রে প্রতিফলনের সূত্রানুযায়ী, প্রতিফলনের সূত্রানুসারে, কি প্রতিফলনের সূত্রানুসারে একটু বুঝিয়ে দেন স্যার। প্রতিফলনের সূত্রানুসারে আপাতন কোণ আর প্রতিফলন কোণ তো সমান হয়। তাহলে বলতে পারি অ্যাঙ্গেল এপিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিপিও। পাশের ব্র্যাকেটে লিখে রাখবে যে পিসি হলো অভিলম্ব, পিসি হলো অভিলম্ব। ঠিক আছে, এটাকে মাথায় রাখবে সবসময়। ঠিক আছে, তাই হোক। তাহলে এবার বক্তব্য হচ্ছে আবার অ্যাঙ্গেল এপিসি, এপিসি অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা এবিসি অ্যাঙ্গেল সমান অ্যাঙ্গেল পিসিও। প্রবলেম নেই তো কিছু? পিসিও বা পিসিএফ যা বলো বলো। তাহলে অ্যাঙ্গেল বিসিএফ কেন? একান্তর কোণ, তাই তো? জেড এর যদি বিপরীত দিকে তৈরি হয় দুটো কোণ, তাহলে আমরা কি বলি? একান্তর কোণ। তাহলে এইটা আর এইটা কি হবে? সেম হচ্ছে আই। তাহলে আমরা বুঝতে পেরেছি এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সেম। আর আমরা এটা জানি যে যখন কোনো ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণের মান সমান হয়, তাহলে তাদের সংলগ্ন বাহুদ্বয়ের মানও কি হয়? সমান, লেন্থটা। তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তার নাম কি? পিসিএফ। কি ত্রিভুজ? পিসিএফ। তাহলে মাথায় এটাই রেখে দিতে হবে বিষয়টাকে। তাহলে আমার এখানে লেখার জায়গা নেই, এইটুকু অবভিয়াসলি তোমরা কমপ্লিট করো। এর পরের পার্টটা আমরা দেখি, একটু মুছে দিই। ঠিক আছে, কনসেপ্টটা দেখো। বাহ, চলে গেছে। এবার দেখো, লক্ষ্য করো কনসেপ্টটা, যে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ দেখো পিসিএফ এর ক্ষেত্রে, পিসিএফ এর ক্ষেত্রে যেহেতু এই অ্যাঙ্গেল দুটো সমান, অ্যাঙ্গেল সিপিএফ
ইকুয়ালস টু অ্যাঙ্গেল পিসিএফ, দুটো অ্যাঙ্গেল কি আছে সমান, তাই এটাকে মাথায় রাখতে হবে যে সিএফ সর্বদা, যার সাথে অ্যাঙ্গেল দুটো আছে কানেক্টেড, সিএফ আর পিএফ পরস্পর কি হবে, সমান হবে। কারণ দুটো অ্যাঙ্গেল সমান হলে তার সংলগ্ন বাহুদ্বয় কি হবে, সর্বদা সমান হবে। এবার এখানে একটা বিশেষ কন্ডিশন আছে, বিশেষ কন্ডিশন। কি কন্ডিশনটা বোঝো। আমাদের রশ্মিগুলো উপাক্ষীয় রশ্মি, প্রথমে বলেছি আমরা যা ছবি আঁকবো সে উপাক্ষীয় রশ্মির জন্য, তাই বাস্তবে এটা যতটা দূরে আছে ততটা দূরে নেই, এটা বাস্তবে কি প্রধান অক্ষের খুব কাছ দিয়ে গেছে। তাহলে আমাকে এই একটা শর্ত পালন করতে হবে, আর কি, এই দর্পণটার সাইজ বিশাল বড় নয়, দর্পণটা ছোট, অর্থাৎ দর্পণটার উন্মেষ খুব ক্ষুদ্র, এটাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এই দুটো কন্ডিশন অ্যাপ্লাই করলে তবে এটা প্রমাণ করতে পারবো, যদি কন্ডিশন না থাকে তাহলে প্রমাণ করতে পারবো না। তাহলে আমরা এই দুটো কন্ডিশনকে লিখে নিই। কি, মনে করি রশ্মিদ্বয় হলো উপাক্ষীয় রশ্মি, মনে করি রশ্মিটি হলো উপাক্ষীয় রশ্মি, উপাক্ষীয় রশ্মি, এবং দর্পণটির উন্মেষ খুব ক্ষুদ্র, দর্পণটা উন্মেষ খুব ক্ষুদ্র। এতে স্যার কি লাভ হলো? তার মানে এটা যদি উপাক্ষীয় রশ্মি হয় তাহলে প্রধান অক্ষের খুব কাছে যদি যাই তাহলে পি বিন্দু আর ও বিন্দু দূরত্ব বাস্তবে খুব কাছে হয়ে যাবে। তাহলে আমরা এটাই অ্যাপ্লাই করছি। তাই সেক্ষেত্রে কেসটা কি, সেক্ষেত্রে পি বিন্দু এবং ও বিন্দু খুবই নিকটবর্তী, যদি খুব নিকটবর্তী হয় তাহলে সেক্ষেত্রে কেসটা কি, ঠান্ডা মাথায় একদম ভেবে নাও। যদি সত্যি নিকটবর্তী হয় তাহলে আমরা এই যে লিখেছি না সিএফ ইকুয়ালস টু পিএফ, তাহলে এই জায়গাটাই কোন একটা চেঞ্জ হবে। কি, তাহলে সিএফ ইকুয়ালস টু, আচ্ছা পিএফ আগে লিখে নিই এই জিনিসটা, খুব কাছে যদি হয় তাহলে কি কেসটা হবে, তাহলে পিএফ যে দূরত্বটা বলছি সেই পিএফ দূরত্বকে আর পিএফ না বলে বলবো এফ, কারণ পি আর ও তো খুব কাছাকাছি। সুতরাং এই যে জিনিসটা পেয়েছি না, এই যে জিনিসটা পেয়েছি, অর্থাৎ সিএফ ইকুয়ালস টু পিএফ, সেই পিএফ এর জায়গায় আমি কি বসাবো, এফ। সুতরাং আমি যদি বলি ওসি, ওসি মানে কি, মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব, বুঝে গেছো তুমি নিশ্চয়ই, বক্রতা ব্যাসার্ধ বলে। তাহলে ওসি ইকুয়ালস টু কি বলতে পারি, ও এফ প্লাস কি সিএফ, তাই না? তাহলে ও এফ তো থাকলোই, আর সিএফ এর ভ্যালু কত পেয়েছি, ও এফ পেয়েছি। তাহলে ওসি ইকুয়ালস টু আমরা কি পেলাম, 2OF। তাহলে ওয়েভ মানে কি স্যার, ওয়েভ মানে ওসি বাই কত হবে, 2। ও থেকে এফ এর দূরত্ব, অর্থাৎ মেরু থেকে ফোকাসের দূরত্বকে আমরা ফোকাস দূরত্ব স্মল এফ বলছি, আর মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্বকে বক্রতা ব্যাসার্ধ আর বলছি, আর নিচে আছে 2। তাহলে এফ ইকুয়ালস টু নর্মালি বললাম r/2, আমরা প্রমাণিত। তাহলে ফোকাস দৈর্ঘ্যের সাথে বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক কি, এফ ইকুয়ালস টু r/2। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে এই কন্ডিশনটা যদি না রাখি আমি কিন্তু এটা প্রমাণ করতে পারবো না, আমরা দেখিয়ে ফেলেছি এখানে। এটা গেল কি অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ। আশা করি বুঝতে পেরেছো। একইভাবে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে করব, একই রকম ভাবে। কোনটা আসে পরীক্ষায় সেটা তো বলা যায় না, আমরা একটু বুঝে নিই কেসটা কি। দেখো দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে কেসটা কি হচ্ছে। উত্তল দর্পণের ক্ষেত্রে এই প্রমাণটা কিভাবে করব বোঝো আস্তে আস্তে কেসটা। ধরো তোমার সামনে কি রয়েছে, একটা উত্তল দর্পণ রয়েছে। তো উত্তল দর্পণে কি নিচের তলটা অ্যাকচুয়ালি পরিবৃত করা ভেতরের তলটা, এটা কি আসছে, এটা হচ্ছে প্রধান অক্ষ। তো স্যার প্রধান অক্ষের ক্ষেত্রে কি হবে, নিয়ম যা আছে তাই করব, নিয়মে কিছু চেঞ্জ ঘটাবো না। কেসটা কি, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলো রশ্মি নিয়ে যাব, এটা হচ্ছে অ্যারো। হ্যাঁ,
নিয়ে যাওয়ার পর এটা কি করব, প্রতিফলিত করে দেব। প্রতিফলিত করবার সময় এরা পাস করবে কোথা দিয়ে মনে হচ্ছে, নিয়ম আমি জানি, ফোকাস দিয়ে পাস করার কথা। আর যদি একটা অভিলম্ব অঙ্কন করি তাহলে অভিলম্বটা কোথা দিয়ে যাওয়ার কথা আছে, অবশ্যই আমরা সবাই এতক্ষণে জেনে গেছি, সি, সেন্টার অফ কার্ভেচার থেকে। নিয়ম তো তাই। তাহলে অভিলম্ব যেটা অঙ্কন করেছি সেই অভিলম্ব কোথা দিয়ে যাচ্ছে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে, সি দিয়ে। তাহলে এই মুহূর্তে আমি যদি দেখি তো দুটো জিনিসের দিকে আমরা ফোকাস করছি। একটা কি, ভালো করে দেখো, এটা যদি আই হয় এটাও তো আই, কারণ আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, তাই বোঝাচ্ছে। আবার খুব লক্ষ্য করে দেখো, এটা যদি আই হয়, এইটুকু যদি আই হয়, তাহলে এইটুকুনি অ্যাঙ্গেল যেটা রয়েছে এটাও আই হবে। আবার এটা যদি আই হয়, লক্ষ্য করে দেখো, তাহলে এই অ্যাঙ্গেলটাও আই হতে বাধ্য, তাই না? ঢুকলো মাথায়? তা অনুরূপ কোণ আর বিপরীত কোণের গল্প। তাহলে এটা যদি সমান হয় এই কোণটা কি হবে, সেম হবে। আর এটা যদি আই হয় তাহলে এই কোণটা কি হচ্ছে, আই হতে বাধ্য এই মুহূর্তে। তাই সেক্ষেত্রে আমি যদি নাম বলি এ, এখানে নাম দিলাম কত পি, এটা নাম দিলাম কত বি। তাহলে আবার তুমি লিখবে একই রকম ভাবে, কি লিখবে, যে এপি রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালে এসে, প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণ দ্বারা প্রতিফলনের পর, দর্পণ দ্বারা প্রতিফলনের পর দর্পণ দ্বারা প্রতিফলনের পর পিবি পথে ফিরে যায়, পিবি পথে ফিরে যায়। শিওর কিনা বলো? পিবি পথ বরাবর কি হলো, ফিরে চলে গেল। এক্ষেত্রে কি কেস হবে? এক্ষেত্রে দেখো অ্যাঙ্গেল এ পি, এখানে একটা নাম দিলাম এন, হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল এ পি এন সমান অ্যাঙ্গেল হবে কত, এন পিবি, প্রতিফলনের সূত্র অনুসারে, প্রতিফলনের সূত্রানুসারে। ক্লিয়ার? ঠিক তেমনই আবার অ্যাঙ্গেল এনপিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফপিসি বলতে পারি। আবার দেখো অ্যাঙ্গেল এপিএন ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফসিপি। তাহলে আবার দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তাই না, পিএফসি, একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তাই যদি বলি এখানে, সুতরাং আচ্ছা এই সাইডটা লিখলাম, হ্যাঁ এই সাইডটা লিখলাম, সুতরাং ত্রিভুজ এপিসি এর ক্ষেত্রে যেহেতু দুটো অ্যাঙ্গেল সমান, পিএফ ইকুয়ালস টু কি হবে, এফসি। পিএফ ইকুয়ালস টু কি হবে, এফসি। দুটো অ্যাঙ্গেল সমান, তার বিপরীত ওর সাথে সংলগ্ন বাহুদ্বয় কি হবে, সমান হবে। তাহলে এখান থেকে আবার একটা কোশ্চেন, আচ্ছা এই জায়গাটা একটা বিষয়ের নাম দিলাম, এটাকে নাম দিলাম কি ও, মেনুটাকে, আর মেনুটা তো লাগবে। এবার আমার বক্তব্য দেখো, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি নর্মালি, যে পিএফ ইকুয়ালস টু এফসি, আবার সেই একই কন্ডিশন, যদি রশ্মিদ্বয়
উপাক্ষীয় হয় এবং রশ্মিদ্বয় কি হয়, উপাক্ষীয় হয় এবং দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র হলে, দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র হলে শর্ত একটাই, তাই না? কি শর্ত? আমরা পড়ে এসেছি, অলরেডি পড়া হয়ে গেছে, যে পি আর ও খুব কি হবে, নিকটবর্তী। পি এবং ও নিকটবর্তী হবে। তাই যদি নিকটবর্তী হয় তাহলে আমি এখান থেকে বলতে পারি, এখানে লিখলাম যে পিএফ এর দূরত্ব যা হবে ও এফ এর দূরত্ব কি হবে, সেম হবে। সুতরাং আমি যদি বলি ওসি মানে আবার কি হবে, ও এফ প্লাস কি হবে, এফসি। তাহলে ওসি ইকুয়ালস টু ও এফ প্লাস এফসি মানে কত লিখলাম এক্ষুনি, এফসি 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 কোথায় আছে, পিএফ ইকুয়ালস টু ও এফ। আচ্ছা এখানে দেখো পিএফ ইকুয়ালস টু এফসি, তাহলে পিএফ ইকুয়ালস টু ও এফ হয়, তাহলে আমরা এই যে সত্যটাকে যদি এখানে কাজে লাগাই তাহলে এফসির মান কি হবে, পিএফ, আর পিএফ মানেই ও এফ। তাহলে আবার সে একই ফর্মুলা, একই ফর্ম চলে এলো, আর জায়গা নেই বলে আমরা কি করলাম, একটু উপরের দিকে লিখলাম। তাহলে ওসি ইকুয়ালস টু কত হবে, 2f। সুতরাং ওসি ইকুয়ালস টু কি হবে, 2of। সুতরাং ওএফ ইকুয়ালস টু ওসি বাই 2। ওএফ কে আমরা কি বলবো, মেরু থেকে প্রকাশের দূরত্বকে এফ, আর মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্বকে আর। তাহলে এফ ইকুয়ালস টু কি হবে, r/2। দুটো ক্ষেত্রে ফর্মুলা একই, প্রকাশ দূরত্ব সমান বক্রতা ব্যাসার্ধের ঠিক অর্ধেক। আশা করি এই যে দুটো প্রমাণ করলাম এতক্ষণ ধরে পুরো ক্লিয়ারলি ঢুকেছে মাথায়, ক্রিস্টাল ক্লিয়ার। শুধু তোমাদের একটাই কাজ থাকবে, শুধু শিখলে হবে না, না দেখে এগুলো প্র্যাকটিস করার দরকার আছে। ধরে ধরে প্র্যাকটিস করবে সুন্দর করে। ক্লিয়ার? ওকে। এখান থেকে খুব সুন্দর একটা কোশ্চেন হয়, জানো কি কোশ্চেনটা? অনেকবার পরীক্ষা এসেছে, অনেকবার আমরা দেখেছি। কি কোশ্চেন? যে যদি কোনো কাচের বলকে, যদি কোনো কাচের বল না, কোনো দর্পণকে জলের মধ্যে ডোবানো হয় তাহলে তার ফোকাস দূরত্বে কি পরিবর্তন ঘটবে? অনেকবার কোশ্চেন এসেছে। দেখো আমরা এক্ষুনি পেয়েছি এফ ইকুয়ালস টু কি r/2, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফোকাস দূরত্ব শুধুমাত্র বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভরশীল। তাহলে যেহেতু দর্পণকে জলে ডোবালে তার বক্রতা ব্যাসার্ধের কোনরূপ পরিবর্তন হয় না, তাই যেহেতু বক্রতা ব্যাসার্ধ আরে কোনরূপ পরিবর্তন হয় না, তাই ফোকাস দূরত্বের কোনো পরিবর্তন ঘটবে না। বিরাট ইম্পর্টেন্ট কথা। লেন্সের ক্ষেত্রে কিন্তু হবে না, লেন্সে কিন্তু ফোকাস দূরত্ব অবশ্যই চেঞ্জ হবে, কিন্তু দর্পণকে যদি জলে ডোবানো হয় ওর বক্রতা ব্যাসার্ধ যা ছিল ছোট একই থাকবে। তাহলে বক্রতা ব্যাসার্ধ যদি পরিবর্তন হয় তাহলে ফোকাস দূরত্ব কিভাবে পরিবর্তন হবে, তাই না? এটা তো আমাদের মেন রিলেশন, তাই না? এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তো যাই হোক, আমরা খুব ভালোভাবে আজকের লেসনটা শিখেছি, প্রমাণগুলো করলাম, সবকিছু প্রত্যেকটা জিনিস ভালোভাবে পড়লাম। তো আজ একটা ছোট্ট এই পর্যন্ত ভিডিও দিলাম, কারণ আস্তে আস্তে হজম করো, আলো ডিটেলসে করাবো। ওকে, পরের দিন আসছে কি, এই যে অবতল দর্পণ উত্তর দর্পণ সম্পর্কে এত কিছু পড়লাম, তারা কি রকমের কি হয় প্রতিবিম্ব গঠন করে,
প্রতিবিম্ব কি রকম, কাকে বলে, সবকিছু নিয়ে একটা ডিটেলস ক্লাস করাবো, ঠিক আছে? তারপরে করবো প্রতিষ্ঠানে, একটু লেন্দি ক্লাস হবে, অনেকগুলো ক্লাস হবে, কিন্তু খুব ভালো করে ছোট্ট ছোট্ট পার্টে ডিটেলসে বুঝবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তবে আজকের ক্লাসটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবে তোমরা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। না করছি, একটা কাজ করতে হবে তো, দয়া করছি, একটা কাজ করতে হবে। বন্ধ করো। ও